থার্ড প্রফের জন্য অস্টিওমাইলাইটিস টপিক্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, স্পেশালি রিটেনে কিন্তু অনেক কোশ্চেন আসে এই অস্টিওমাইলাইটিস টপিক্স থেকে, আর ভাইভাতেও কাট কোশ্চেন থাকে। তো আজকে আমরা অস্টিওমাইলাইটিস পড়ব। তো নাম থেকেই দেখো বুঝতে পারতেছো যে অস্টিও মানে কি? অস্টিও মানে বোন, আর এই যে মাইলো কথাটা মানে কি? মাইলো কথাটা মানে বোন ম্যারো, ঠিক আছে। আইটিস মানে তো আমরা জানি ইনফ্লামেশন বা প্রদাহ। তাহলে ডেফিনেশন আমরা কি দিতে পারি? ডেফিনেশন দিব কি? ইনফ্লামেশন অফ বোন অ্যান্ড বোন ম্যারো, অফ বোন অ্যান্ড বোন ম্যারো। আচ্ছা, এইটুকু বললেই এনাফ না, রবিনে কিন্তু আরেকটু কথা অ্যাড করা আছে। তো ওইটা অনেক সময় স্যাররা শুনতে চায়। তো সেটা কি? যে এটা ইনফেকশনের পর হয়, তাই না? তো ইনফেকশনের পর হয়, তো এই জন্য তুমি এটার সাথে অ্যাড করবা যে ভার্চুয়ালি অলওয়েজ সেকেন্ডারি টু ইনফেকশন, ভার্চুয়ালি অলওয়েজ সেকেন্ডারি টু ইনফেকশন। আচ্ছা, এইটুকু যদি তুমি বলতে পারো তাহলে এনাফ ডেফিনেশন। এই ডেফিনেশনটা কিন্তু রবিন্সের। আমরা মেইনলি যতটুকুই পড়াবো সবই দেখা যায় রবিন্স রিলেটেড পড়াবো, বা ওইটুকুই এনাফ প্যাথোলজির জন্য। এর বাইরে তেমন কিছু আমরা পড়াবো না। তো এইটা গেল ডেফিনেশন। এখন এই যে অস্টিওমাইলাইটিস, এই অস্টিওমাইলাইটিসে আমরা যখন প্যাথোজেনেসিস দেখব তখন একটা ব্যাপার খেয়াল করব যে মাইলাইটিস ব্যাপারটা কিন্তু প্রথমে হয়, তার মানে বোন ম্যারোতে ইনফেকশন, এইটা হবে প্রথমে, ঠিক আছে। প্রথমে মাইলাইটিস হবে, দেন মাইলাইটিসের পর পরবর্তীতে অস্টাইটিস হবে, ঠিক আছে। এইটুকু এখান থেকে মনে রেখো। তো এই নিচে একটা ছবি দেখতে পারতেছো যে একটা নর্মাল বোন দেখানো আছে, পাশে অস্টিওমাইলাইটিসের একটা কেস দেখানো আছে। তো কিছু পার্থক্য এখান থেকে মানে ছবিতেই বোঝা যায় যে এই বোনসটার দেখো পেরিস্ট্রিয়াম যে লেভেলে ছিল, এখানে সেই পেরিস্ট্রিয়ামটা কি লিফট করছে, তাই না? তারপর এই মাঝখানে এই যে ইনফ্লামেশনটা দেখা যাইতেছে। তো এটা একটা ওভারঅল ছবি জাস্ট দিলাম এখানে তোমাদের। তবে এই ছবিটায় একটা অর্গানিজমের নাম লেখা আছে, ঠিক আছে। কোনটা? যে স্টাফাইলোকক্কাস অরিয়াস। তো স্টাফাইলোকক্কাস অরিয়াস কিন্তু এই যে অস্টিওমাইলাইটিসের বা এই ইনফ্লামেশনের মেইন কারণ। যেহেতু আমরা বলছি এই ইনফেকশন থেকে ইনফ্লামেশন হয়, আর এই ইনফেকশনটা হয় স্টাফাইলোকক্কাস অরিয়াস থেকে মোস্ট প্রবাবলি। তাহলে আমরা কিছু কমন অর্গানিজম শিখবো, তার মধ্যে সবার আগে কোনটা? এই যে স্টাফাইলোকক্কাস অরিয়াস। আচ্ছা, মোটামুটি 80 থেকে 90% মতো অস্টিওমাইলাইটিসই কিন্তু স্টাফাইলোকক্কাস অরিয়াস থেকে হয়। এরপর আমরা আরও কিছু সামগ্রিক মনে রাখতে পারি, যেমন ইকোলাই, তারপর সিউডোমোনাস, এরপর ক্লেপশিলা, সালমোনেলা, এই যে কয়েকটা আছে। আচ্ছা, এই যে কয়টা অর্গানিজম বললাম এরা সবাই সাধারণত পায়োজেনিক অস্টিওমাইলাইটিস করে। পায়োজেনিক, এদের থেকে পাস তৈরি হবে, ঠিক আছে। কেমন অস্টিওমাইলাইটিস? পায়োজেনিক অস্টিওমাইলাইটিস। আর এর বাইরে একটা আছে আমরা আলাদাভাবে মাথা রাখবো, সেটা হলো যে টিউবারকুলার অস্টিওমাইলাইটিস। তো টিবি যেটা বা টিউবারকুলার অস্টিওমাইলাইটিস, এটা ছিল পায়োজেনিক, এটা টিউবারকুলার অস্টিওমাইলাইটিস। তো টিউবারকুলার অস্টিওমাইলাইটিস কী করবে? মাইক্রোব্যাকটেরিয়া থেকে টিউবারকুলার অস্টিওমাইলাইটিস হবে। ওকে, তাহলে কমন অর্গানিজমের মধ্যে থেকে যদি একটা নাম বলতে হয় তাহলে এটি বলবা যে স্টাফাইলোকক্কাস অরিয়াস, ঠিক আছে। ইকোলাই থেকে সাধারণত কখন হয়? যখন দেখা যায় কোনো পেশেন্ট টাইফয়েড থেকে সেই টাইফয়েড হলে টাইফয়েডের মানে অবস্থাটা এমন হয় যে বনের মধ্যে প্রচুর পরিমাণে ইকোলাই কলোনাইজেশন করে, ডিপোজিশন হয় ওইখানে। তো তারপর সেই ইকোলাই পরবর্তীতে অস্টিওমাইলাইটিস করতে পারে। আর দু একটা জিনিস মনে রাখতে পারো এখান থেকে চাইলে, যেমন এই যে স্টাফাইলোকক্কাস অরিয়াস, এইটা দেখা যায় 4 বছরের উপরের বাচ্চাদের সাধারণত অস্টিওমাইলাইটিস করে। আর 4 বছরের নিচে যদি হয় তখন ওইখানে জন্য একটা অর্গানিজম মনে রাখবা, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা। তো এই কয়টা তোমরা মাথায় রাখো, স্পেশালি স্টাফ অরিয়াস আর ইকোলাইয়ের সাথে মনে রাখতে পারো। ওকে, এরপর আসো অস্টিওমাইলাইটিসের টাইপস। তো টাইপস আমরা ডিউরেশন অনুযায়ী যদি ভাগ করি তাহলে একটা বলবো অ্যাকিউট, তারপর
ক্রনিক বলতে পারি, বাট কিছু কিছু ক্ষেত্রে সাব অ্যাকিউটও বলতে পারো, যে অ্যাকিউট, সাব অ্যাকিউট, তারপরে ক্রনিক। অ্যাকিউট মোটামুটি 2 সপ্তাহের চেয়ে যে কম থাকে অস্টিওমাইলাইটিসটা, আর 2 থেকে 6 সপ্তাহ থাকলে সাব অ্যাকিউট, আর 6 সপ্তাহের চেয়ে যদি বেশি থাকে তাইলে ক্রনিক। তো এই যে অ্যাকিউট, সাব অ্যাকিউট আর ক্রনিক, এদের প্রতিটার ক্ষেত্রে আলাদা আলাদা কিছু ফিচার পাবো। নিচে একটা ছবি দেখো, আমরা একদম মানে এখনই খুব ডিটেলসে ফিচারগুলো আলোচনা করতেছি না, একটু পরেই করব যখন আমরা প্যাথোজেনেসিস দেখব। এখন জাস্ট এই যে এইটা একটু খেয়াল করো, যে প্রথমটা হলো অ্যাকিউট, তারপরটা সাব অ্যাকিউট, আর সবার শেষেরটা ক্রনিক। ওকে, তো অ্যাকিউটে কী হইতেছে, যে একটা এখানে ইনফেকশন থেকে একটা ইনফ্লামেশন হয়েছে, তাই না? এখানে একটা ইনফেকশন হয়, সেই ইনফেকশনটা পরবর্তীতে আস্তে আস্তে ইনফ্লামেশন রূপ নেয়, যে ইনফ্লামেশনটা স্প্রেড করে, বাড়তে থাকে। সে বাড়তে বাড়তে একটা সময় এখানে আমরা দেখবো যে ব্রডি সেপসিস হয় সাব অ্যাকিউটে, ব্রডি সেপসিস। সেই জিনিসটি কি আমরা একটু পরেই আলোচনা করতেছি। আর ক্রনিকের বেলা অনেক কিছু পাবো, ক্রনিক অনেক কিছুই হয়, দেখা যায় যে সিকুয়েস্ট্রাম, ইনভলুক্রাম, তারপরে যে সাইনাস ট্র্যাক তৈরি হয়, এই জিনিসগুলোই আমরা ক্রনিকের অংশে দেখব। যখন আমরা প্যাথোজেনিস ভালোভাবে দেখব তখন এই মোটামুটি সবগুলো নিয়ে আলোচনা করব। আপাতত এইটুকুই মনে রাখো যে অ্যাকিউট একটা স্টেজ, সাব অ্যাকিউট একটা স্টেজ, ক্রনিক একটা স্টেজ, 3টা স্টেজে আমরা কিছু কিছু ফিচার পাবো আলাদা আলাদা। আচ্ছা, এরপর দেখো কজ। তো কজ তো বুঝতেই পারতেছি যে ইনফেকশন থেকে হবে, তাহলে আমরা কজের প্রথম 1 নম্বরে কী লিখবো? ইনফেকশন। ইনফেকশন, তো বডিতে কোথাও যদি কোনো ইনফেকশন হয়, যেমন ইউটিআই বা স্কিন ইনফেকশন, এই ইনফেকশনগুলো পরবর্তীতে স্প্রেড করে বোন ম্যারোতে, তাই না? তাহলে এই যে বোন ম্যারোতে স্প্রেড করবে, এটা কেমন স্প্রেড? এটা কিন্তু ব্লাডের মাধ্যমে যাবে, তাই না? বা হেমাটোজেনাস স্প্রেড, হেমাটোজেনাস স্প্রেড ইনফেকশনটা। আর যদি ইনফেকশন না হয়, বডিতে কোনো কারণে যদি কোনো ট্রমার কারণে হয়, তাহলে সেখান থেকে অস্টিওমাইলাইটিস হইতে পারে, ট্রমা। তো ট্রমার যে স্প্রেড, এটা কি ডিরেক্ট? ধরো একটা হাড়ে যদি ট্রমা হয়, সেই হাড়ে কি ডিরেক্ট ব্যাকটেরিয়াগুলো স্প্রেড করতে পারে, তাই না? তাই এটা হবে ডিরেক্ট স্প্রেড। ঠিক আছে, এটা আমি আবার একটু বলি। মনে করো এখানে একটা হাড়, ঠিক আছে, ধরো এখানে একটা হাড়, তো এই হাড়ের এই একটা জায়গায় ফ্র্যাকচার হলো, সাধারণত ওপেন ফ্র্যাকচারগুলোর ক্ষেত্রে খুব বেশি হয়। তো এই যদি ফ্র্যাকচার হয়, এই হাড়ের বাইরে তো স্কিন থাকে, বডির স্কিন থাকে, তো স্কিনে প্রচুর পরিমাণে স্টাফ অরিয়াস ব্যাকটেরিয়া থাকে। তাহলে এই স্কিনে যে স্টাফ অরিয়াস ব্যাকটেরিয়া, এই স্টাফ অরিয়াস ব্যাকটেরিয়া খুব ইজিলি বোন ম্যারোতে চলে যেতে পারে। তো যখনই বোন ম্যারোতে যাবে, তখনই প্রথমে কী হবে? মায়ালাইটিস হবে, তাই না? পরবর্তীতে যখন এই ইনফেকশনটা বোনে ছড়াবে, হাড্ডিতে যাবে, তখন কি অস্টাইটিস হবে, আলটিমেটলি অস্টিওমাইলাইটিস হবে। তাহলে মেইন কারণ কিন্তু দুইটাই, একটা ইনফেকশন আর একটা ট্রমা। তো এই যে ট্রমা, কীরকম ট্রমা? তো অলরেডি আমরা বললাম একটা, যে ওপেন ফ্র্যাকচারের কারণে হইতে পারে, ওপেন ফ্র্যাকচারস, ঠিক আছে। তারপর বিভিন্ন সার্জিক্যাল প্রসিডিউর থেকে ট্রমা হইতে পারে, সার্জিক্যাল প্রসিডিউর থেকে। তো এই যে ট্রমা, আলটিমেটলি ট্রমা অস্টিওমাইলাইটিস ডেভেলপ করতে পারে এক সময়। আচ্ছা, এবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা, সেটা হলো প্যাথোজেনেসিস। ঠিক আছে, তো প্যাথোজেনেসিসটা আমরা সবসময় এইটা ফোকাস রেখে পড়বো বা বুঝবো, যে মেইন ইনফেকশনটা প্রথম হইতেছে বোন ম্যারোতে। তো ইনফেকশন যদি বোন ম্যারোতে হয়, তাহলে বোন ম্যারোতে ইনফেকশনটা কীভাবে হয়, তাই না? এইটাকে খেয়াল করতে হবে। পরবর্তীতে সেখান থেকে যদি ইনফেকশনটা স্প্রেড করে হাড়ে, তো সেটা আমরা পরে দেখব। তো আমরা এইটুকু জানি, যারা অ্যানাটমি মানে মোটামুটি ভালোভাবে পড়ছো, তারা এইটুকু জানো যে বোন ম্যারোর যে অ্যানাটমিক্যাল দেখা যায় ডিস্ট্রিবিউশন ছিল, ব্লাড সাপ্লাই যে ছিল, সেই ব্লাড সাপ্লাই কিন্তু দিত মেইনলি মেটাফাইশিয়াল আর্টারি। ঠিক আছে, মেটাফাইশিয়াল রিজনে যে মেটাফাইশিয়াল আর্টারি ছিল, আর ওই যে মেটাফাইশিয়াল আর্টারির একটা পিকুলারিটিস ছিল। সেই পিকুলারিটিসটা হলো ওদের যে অ্যারেঞ্জমেন্টটা, সেই অ্যারেঞ্জমেন্টটা থাকে হেয়ার পিন অ্যারেঞ্জমেন্ট। এই যে এখানে দেওয়া আছে, দেখো, হেয়ার পিন অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, তো এই যে হেয়ার পিন অ্যারেঞ্জমেন্টগুলো, মানে সূক্ষ্ম সূক্ষ্ম হেয়ার পিনের মতো আর্টেরিয়াল প্যাটার্নগুলো থাকে, যার কারণে এইখান থেকে যদি কোনো একটা ব্লাড, মানে যে কোনো ব্লাড যখন আসে, তো এইখান থেকে যখন পাস হয়, তো পাস করতে যথেষ্ট টাইম লাগে। ঠিক আছে, এইখান থেকে ব্লাডটা পাস হবে, অন্য যে কোনো জায়গা থেকে পাস হওয়ার জন্য যতটুকু সময় দরকার, এখানে সময়টা বেশি দরকার। তো যদি এখানে সময় বেশি দরকার, তো ব্লাড ফ্লোটা কাইন্ড অফ এখানে কি একটু স্লোলি মুভ করতেছে, তাই না? তাহলে এই যে ব্লাড ফ্লোটা যে স্লোলি পাস করতেছে, যার কারণে এখানে ব্লাড ফ্লো স্ট্যাসিস হইতে পারে। ঠিক আছে, তো এই যে হেয়ারপিন অ্যারেঞ্জমেন্টের কারণে কী হয়? ব্লাড ফ্লোটা স্ট্যাসিস হয় এই জায়গাটায়। ঠিক আছে, আমি এখানে লিখি যে স্ট্যাসিস অফ দ্য ব্লাড ফ্লো।
তো কী হবে ব্লাড ফ্লো যদি স্ট্যাসিস হয়, তো এইখানে যদি ব্লাড ফ্লো স্ট্যাসিস হয়, বেশি সময় ধরে যে ব্লাডটা এখানে থাকে, তাহলে ব্যাকটেরিয়াগুলো কি এখানে খুব ইজিলি কলোনাইজেশন করতে পারবে। অনেক সময় ধরে যেহেতু আসে, তাহলে ব্যাকটেরিয়ার কলোনাইজেশনটা এখানে বাড়বে, ব্যাকটেরিয়া বেশি সময় ধরে এখানে কলোনি গঠন করবে। তো আমরা এই পয়েন্টে পরবর্তী লাগবো যে ব্লাড ফ্লো স্ট্যাসিস হইলে ব্যাকটেরিয়াল কলোনাইজেশনটা ইনক্রিজ করে, ব্যাকটেরিয়াল কলোনাইজেশন ইনক্রিজ করে। তো ব্যাকটেরিয়াল কলোনাইজেশন যখন ইনক্রিজ করবে তখনই কি ইনফ্লামেশনটা এখানে হবে, তাই না? এখানে যেখানে ব্যাকটেরিয়া থাকবে বেশি বেশি সময় ধরে, সেখানে কি ইনফ্লামেশন হওয়ার চান্সও বেশি থাকে। তাহলে এখানে ইনফ্লামেশনটা আস্তে আস্তে স্প্রেড করবে এই জায়গাটায়। ঠিক আছে, ইনফ্লামেশনটা কী করবে? স্প্রেড করবে। তো এই ইনফ্লামেশনটা যদি স্প্রেড করে তখন কি হয়, ধরো এইখানে আমি যেটা দেখাইতেছিলাম যে মনে করো এই এরিয়াটায় ব্যাকটেরিয়ার কলোনাইজেশন করছে, আস্তে আস্তে কলোনাইজেশন মানে কি আস্তে আস্তে সংখ্যা অনেক বাড়াইতে একটা পর্যায়ে এই যে ইনফ্লামেশনটা আশেপাশের রিজনে ছড়াই দিতেছে, চারপাশে স্প্রেড করতেছে। ঠিক আছে, আর আমরা জানি ইনফ্লামেশন থেকে, যে ইনফ্লামেশন যখনই হয় সেই ইনফ্লামেশন থেকে ইনফ্লামেটরি এক্সুডেট তৈরি হয়, ঠিক আছে, বা পাস তৈরি হয় আস্তে আস্তে একটা পর্যায়ে। তো এই ইনফ্লামেশন যদি বাড়তে থাকে সেখান থেকে ইনফ্লামেটরি এক্সুডেট তৈরি হবে। ঠিক আছে, ইনফ্লামেটরি এক্সুডেট, বা আমরা শুধু এক্সুডেট বলতে পারি, যে এক্সুডেট ফর্মেশন হয়, বা আমরা মনে মনে ধরে নিতে পারি যেখানে আস্তে আস্তে পাস তৈরি হইতেছে। ঠিক আছে, ধরো আমি তোমাদের এখানে দেখাই, মনে করো এই যে এইটা ইনফ্লামেশনটা আস্তে আস্তে স্প্রেড করতে থাকে, আর আশেপাশে এই যে এক্সুডেটগুলো, সেই এক্সুডেটগুলো এখানে জমা হয়। তো এক্সুডেটগুলো যদি জমা হয়, এই এক্সুডেট থেকে দুইটা ঘটনা ঘটে। বুঝো ব্যাপারটা, এখানে বুঝো। এই যে এক্সুডেটগুলো, সেই এক্সুডেটগুলো থেকে কি হয়, যে এইখানে যে ব্লাড ভেসেল আশেপাশের, এই যে দেখো আশেপাশের যে ব্লাড ভেসেলগুলো আছে, সেই ব্লাড ভেসেলগুলো কি প্রেশার দেয়। ঠিক আছে, তো ব্লাড ভেসেলগুলো যদি প্রেশার দেয়, তাহলে এই যে ব্লাড ভেসেলগুলো ভালোভাবে আশেপাশের রিজনে সাপ্লাই দিতে পারবে না। যখনই সাপ্লাই দিতে পারবে না, তখনই ওই এরিয়াগুলো, এই এরিয়াগুলোতে নেক্রোসিস হওয়া শুরু করবে। এই জায়গাগুলো যদি আশেপাশে সাপ্লাই না পায়, তখন এই জায়গাগুলো মারা যাওয়া শুরু করবে বা নেক্রোসিস হওয়া শুরু করবে। এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো, এই যে ইনফ্লামেশন যে স্প্রেড করতেছে, এখন ওর গন্তব্য কী, মানে ওর টার্গেট বা গোলটা কী? ওর গোলটা হলো ওর যেভাবেই হোক এই জায়গা থেকে বেরোইতে হবে। এইখানে তো আর সে আজীবন থাকবে না, সেইখান থেকে বেরোইতে চাইবে। তো যখনই বেরোইতে চাইবে, তখনই দেখা যায় এইখানের যে এই যে পেরিস্টিয়ামটাকে লিফট করবে। ঠিক আছে, পেরিস্টিয়ামটাকে ধাক্কা দিলে পেরিস্টিয়ামটাকে আলটিমেটলি লিফট হবে। ঠিক আছে, তা এই যা বললাম দুইটা ঘটনা আমরা বলছি কিন্তু এতক্ষণ ধরে, যে একদিকে যেমন ব্লাড ভেসেলগুলায় চাপ লাগার কারণে ব্লাড ভেসেল আলটিমেটলি আশেপাশের রিজনে সাপ্লাই দিতে পারবে না, তো নেক্রোসিস হবে। অন্যদিকে এই যে পেরিস্টিয়ামটাকে লিফট করবে। তো এক্সুডেটগুলো এই কাজটা করে। এখন আচ্ছা, যেহেতু এখানে লেখার জায়গা নেই, আমি একটু নিচে লেখার ট্রাই করতেছি। তো যেটা বললাম, এই যে এখানে এটা দেখো, যে এইটাই যে এক্সুডেট যে ফর্ম হয়, সেই এক্সুডেটগুলো অ্যাবসেস তৈরি করে, বা 5টা অ্যাবসেস তৈরি করে। তো এই অ্যাবসেসগুলো, এই যে এই ছবিটা দেখো, এই ফিগারটা ভালোভাবে বুঝতে পারবা। আমি আবারও বলতেছি, খেয়াল করো। এই প্রথমে একটা ইনফেকশন হলো, ঠিক আছে, এই ইনফেকশনটা ওই যে আমি যে প্রসিডিউর বললাম, যে ইনফ্লামেশনের মাধ্যমে স্প্রেড করতে করতে আশেপাশের রিজনগুলো ছড়াই গেছে। তো ছড়াই গেলে দুইটা ঘটনা ঘটে। একদিকে যে ব্লাড সাপ্লাই, সেই ব্লাড সাপ্লাইটা ব্লক হয়। তো ব্লাড সাপ্লাই যদি ব্লক হয়, তাহলে নেক্রোসিস হবে, এটা আমরা বুঝতে পারতেছি, আশেপাশের টিস্যুগুলো মারা যাবে। আর অন্যদিকে এই যে পেরিস্টিয়ালের যে অ্যাবসেস, এই যে পেরিস্টিয়ামটাকে আস্তে আস্তে লিফট করবে। কারণ কি? কারণ এইখানে অ্যাবসেস জমা হবে। তো এটাকে বলা হয় সাব পেরিস্টিয়াল অ্যাবসেস। তো সাব পেরিস্টিয়াল অ্যাবসেস বা পাস তৈরি হবে। তো দুইটা ঘটনা। তো যা যা হয়েছে এই জিনিসটা আমি আরেকবার বলতেছি, দেখো প্রথম থেকে। এই যে মেটাফাইশিয়াল রিজনে যে আর্টেরিয়াল প্যাটার্নের কারণে যে হেয়ারপিন অ্যারেঞ্জমেন্ট থাকে, এই প্যাটার্নের কারণে ব্লাড ফ্লোটা এখানে কি স্ট্যাসিস হয়। তো ব্লাড ফ্লোটা যে স্ট্যাসিস হয়, তো সেইখানে কি ব্যাকটেরিয়াল কলোনাইজেশন বাড়ে, ব্যাকটেরিয়া বেশি করে কলোনি তৈরি করে। তো যার কারণে যে ইনফ্লামেশনটা হবে, সেই ইনফ্লামেশনটা আস্তে আস্তে বাড়তে থাকে, স্প্রেড করে, বা এখানে স্প্রেড করার চান্সটা পায়। তো সেই ইনফ্লামেশন থেকে এখানে কি তৈরি হয়? এক্সুডেট তৈরি হয় বা পাস তৈরি হয়, মনে রাখো। ঠিক আছে, তা এই যে পাস তৈরি হলো, সেই পাসটা দুইটা ঘটনা ঘটে। আশেপাশের সারাউন্ডিংসে ব্লাড ভেসেল, সেই ব্লাড ভেসেলের সাপ্লাইটাকে কী করে? হ্যাম্পার করে, বা এখানে ব্লক করে দিবে। আর পেরিস্টিয়ামে সেই অ্যাবসেসটা যদি জমা হয়, তখন আমরা এটাকে বলি সাব পেরিস্টিয়াল অ্যাবসেস। ঠিক আছে, তো এই ব্লাড সাপ্লাই ব্লক হলে কি নেক্রোসিস হবে। তো এই জিনিসটাই আমরা আমরা এখানে আবার লিখতেছি যে কী হইলো, এইদিকে নেক্রোসিস হইলো, আমরা তো নেক্রোসিস পাইলাম। আর এই যে সাবপেরিস্টাল অ্যাবসেস থেকে কী হইলো, সাবপেরিস্টাল অ্যাবসেসগুলো, ধরো পেরিস্টিয়াম আশেপাশে যদি অ্যাবসেস হয়, তখন আস্তে আস্তে পেরিস্টিয়ামটাকে কী করবে? লিফট করবে, উপরে উঠাবে। তাহলে এইটাকে আমরা বলতে পারি লিফটিং দ্য পেরিস্টিয়াম, লিফটিং দ্য পেরিঅস্টিয়াম।
ঠিক আছে, তাহলে একদিকে আমরা পাইলাম এই যে নেক্রোসিস, আমরা এখানে লিখি নেক্রোসিস, আর এইদিকে লিখলাম আমরা পেরিস্টিয়ামকে লিফট করে। এখন বুঝো, এখন যাই হবে কিন্তু এই দুইটা ঘটনার বেসিসেই হবে, ঠিক আছে। তো নেক্রোসিস, আসলে আমরা প্রথমে নেক্রোসিসের কথাটা বলি। এই যে আশেপাশের এই যে এরিয়াটা আমরা বলছি যে ইনফ্লামেশনের কারণে আশেপাশের এই এরিয়াটা নেক্রোসিস হইতেছে। তো নেক্রোসিস হওয়া মানে আশেপাশের এরিয়ায় কী থাকে, এই যে বোনস থাকে। তাহলে এই যে বোনসগুলো আস্তে আস্তে ক্ষয় হবে, ডিস্ট্রয় হবে। তাহলে বোনসগুলো যখন ডিস্ট্রয় হবে তখন ওইখানে আমরা ডেড বোন পাবো, কিছু ছোটো ছোটো কিছু ডেড বোন পাবো। তাহলে এই যে নেক্রোসিস থেকে আমরা ছোটো ছোটো কিছু ডেড বোন পাইলাম, বা আমরা এখানে লিখতে পারি নেক্রোসিসে কী হয়, পিস অফ ডেড বোন তৈরি হয়, ডেড বোন তৈরি হয়। এই যে পিস অফ ডেড বোন, এটাকে বলা হয় সিকোয়েস্ট্রাম। কি বললাম? সিকোয়েস্ট্রাম। লিখে দিই আমি। তো সিকোয়েস্ট্রাম আসলে কিছুই না, এই যে নেক্রোসিসের কারণে যে হাড্ডিগুলো ভাঙলো, এই যে ছোটো ছোটো মানে গুঁড়া এরকম হাড়, এরকম অনেক সময় রোগী কমপ্লেন করতে পারে যে গুঁড়া হাড় বের হয়, আমরা সেটা পরে আসতেছি। তো সেই যে গুঁড়া হাড় তৈরি হয় সেটাকে বলা হয় সিকোয়েস্ট্রাম, ঠিক আছে। তো একটা আমরা এই যে এইখান থেকে পাইলাম সিকোয়েস্ট্রাম। আর পেরিস্টিয়াম যখন লিফট করবে তখন কি হবে, ঠিক আছে, পরেরটা আসি আমরা। পেরিস্টিয়াম যদি লিফট করে, তো একটা ধর্ম বুঝো যে আমাদের পেরিস্টিয়াম তো এরকম থাকে, মনে করো এটা একটা আমাদের হাড়, এই হাড়ের ঠিক উপরে মনে করো এই যে পেরিস্টিয়াম আছে, আবরণ। এখন যখনই কোনো জায়গা থেকে এই যে পেরিস্টিয়ামটা যদি একটু লিফট করে উপরে উঠে, ধরো এটা তো আমাদের হাড় ছিল, সেইখান থেকে যখনই পেরিস্টিয়ামটা লিফট করবে তখন কি দেখা যায়, তখন পেরিস্টিয়াম একটা ধর্ম থাকে, তার এই যে নিচে যে গ্যাপটা তৈরি হলো এই গ্যাপটা চাই সে হাড় দ্বারা ফিল আপ করতে। তো এইখানে নতুন হাড় তৈরি হয়, বুঝছো? এখানে কি হয়, নতুন হাড় তৈরি হয়। এই যে নতুন হাড় তৈরি হলো, এই নতুন হাড়কে বলা হয় ইনভলুক্রাম, ঠিক আছে। এই যে নতুন হাড় তৈরি, এই নতুন হাড়টাকে কী বলা হয়, ইনভলুক্রাম। ইনভলুক্রাম, আশা করি আমার বানান ঠিক আছে, হয়তো দেখতে হবে। আচ্ছা, এখানে আমরা পাইলাম ইনভলুক্রাম। তো এই ব্যাপারটা বুঝো যে পেরিস্টিয়াম যখন লিফট হয় তখন নিচে বোন তৈরি হওয়া শুরু হয়। তো এই ব্যাপারটা তো আসলে একদিন দুদিনে হয় না, তাই না? তোমার পেরিস্টিয়ামটা দেখা যায় হাড় থেকে সরে গেল, সাথে সাথে ওইখানে হাড্ডি তৈরি হয়ে গেল নতুন, এরকম তো হয় না, এটা সময় সাপেক্ষ ব্যাপার। তো এই পেরিস্টিয়াম লিফট হলে ইনভলুক্রাম তৈরি করতে মোটামুটি 1 থেকে 2 সপ্তাহ মতো সময় লাগে, 1 থেকে 2 সপ্তাহ মতো সময় লাগে। আসো আমরা প্যাথোজেনেসিসের এই যে যতটুকু কথা বললাম এই কথাটুকু আমরা আবার একটু দেখি, বা যে ছবি আছে ছবি থেকে দেখি। এই যে আমরা এইটুকু তো পর্যন্ত বলছি যে এই যে এক্সুডেট ফর্মেশন হয়েছে, সেই এক্সুডেট এই যে এই পেরিস্টিয়ামের নিচে জমা হলে বলা হয় সাবপেরিস্টাল অ্যাবসেস। আর সে যখন আশেপাশের ডেড এই যে টিস্যুগুলোকে মারে নেক্রোসিস হয়, সেই নেক্রোসিস থেকে ডেড বোন তৈরি হয়, তাই না? তো আমরা ডেড বোনের নামটা বলছি সিকোয়েস্ট্রাম। আর সাবপেরিস্টাল অ্যাবসেসের একটা নাম আছে, এটাকে বলা হয় ব্রডিস অ্যাবসেস। ব্রডিস অ্যাবসেস। এখন যদি তোমাদের কাউকে আমি কোশ্চেন করি যে এই যে ব্রডিস অ্যাবসেস আগে হয় নাকি যে সিকোয়েস্ট্রাম ইনভলুক্রাম আগে হয়, তো অবভিয়াস ব্যাপার যে ব্রডিস অ্যাবসেসটা প্রথমে এই অ্যাবসেসটা তৈরি হয়, এই অ্যাবসেসের ঘটনা থেকেই তো পরবর্তীতে যে ইনভলুক্রাম হয়, আবার ওইদিকে সিকোয়েস্ট্রাম হয়। তো সাব অ্যাকিউট ফেজে আমরা যে 3টা ফেজের কথা বললাম, অ্যাকিউট, সাব অ্যাকিউট, ক্রনিক। সাব অ্যাকিউট ফেজে গিয়ে তুমি ব্রডিস অ্যাবসেস পাবা, আর পরবর্তীতে ক্রনিক ফেজে মানে একটু সময় পর, কিছুক্ষণ পর তুমি আস্তে আস্তে এই যে সিকোয়েস্ট্রাম আর ইনভলুক্রাম পাবা। তো ইনভলুক্রাম জিনিসটা কি, আমরা কি বললাম যে নতুন বোনস যে তৈরি হইলো পেরিস্টিয়ামের নিচে, ওইটাই কি ইনভলুক্রাম। এটাকে বলা হয় রিঅ্যাক্টিভ নিউ বোন। পিস অফ ডেড বোন সিকোয়েস্ট্রাম, আর রিঅ্যাক্টিভ নিউ বোন কি, ইনভলুক্রাম, ঠিক আছে। তো আশা করি এই ব্যাপারগুলো বুঝছো। এই যে দেখো, এই যে লাস্ট যে ছবিটা, এই ছবিটা ভালো করে দেখো। এই যে হাড়গুলো নেক্রোসিসের কারণে এই যে হাড়গুলো ভাঙে ছোটো ছোটো টুকরো টুকরো তৈরি হয়েছে, এটাকে বলা হয় সিকোয়েস্ট্রাম। সিকোয়েস্ট্রাম মানে ডেড বোন, ঠিক আছে। সিকোয়েস্ট্রাম মানে কি, ডেড বোন। আর এইদিকে এই যে পেরিস্টিয়ামের এই যে মানে লিফট করার কারণে এই আশেপাশে এরিয়াটা দেখো, এই যে এই জায়গাটা, আমি এটা অন্য কালার দিয়ে দেখাই। এই যে এই জায়গাটায় যে নতুন বোন তৈরি হইতেছে, এই যে নিচে পেরিস্টিয়ামের নিচে যে নতুন বোন তৈরি হইতেছে, এই যে নতুন বোন তৈরি হইতেছে এটাকে বলা ইনভলুক্রাম বা নিউ বোন ফর্মেশন, রিঅ্যাক্টিভ নিউ বোন ফর্মেশন। ওকে, বা আমি যে ছবিটা আঁকছি এই ছবিটার দিকে তুমি যে তাকাও তাহলে খেয়াল করবা এইখানে যে বোনসটা, এই বোনসটা কিন্তু সলিড, আর এইখানে কিন্তু অতটা সলিড না। নতুন বোন বা ওভেন বোনগুলো কি একটু হলেও নরম হয়, তাই না? অতটা সলিড হয় না। তো এই যে ইনভলুক্রাম বা রিঅ্যাক্টিভ নিউ বোন।
আর এটা মোটামুটি 1 থেকে 2 সপ্তাহ পরে তৈরি হয়। ঠিক আছে, তাহলে আমরা এই যে এই অংশটা দেখলাম, মোটামুটি প্যাথোজেনেসিসে এইটুকু বললাম। এখন কি হইতে পারে? এখন তোমাদের ওই জিনিসই হবে যে হাড়ের যেটা বললাম যে গোলটা থাকে যে সে যেভাবেই হোক এইখান থেকে বের হবে। যে আগের ছবিটা দেখো যে আমরা এখানে ইনফ্লামেশন দেখাইলাম, যে ইনফ্লামেশনটার কাজটা কি, সে এইখান থেকে যতক্ষণ পর্যন্ত না বের হবে ততক্ষণ পর্যন্ত কি আশেপাশের রিজনটাকে চাপ দিতে থাকবে, আবারও সেম ডেড বোন তৈরি হবে, আবারও পেরিস্টিয়ামটা আরও বেশি এরকম উপর উঠতে থাকবে। এই ধরো এই পর্যন্ত অ্যাবসেস আসছে, পেরিস্টিয়ামটা একদম এই পর্যন্ত উপর উঠলো, একটা পর্যায়ে পেরিস্টিয়ামটা কি যে কোনো একটা জায়গা থেকে কী হবে, ছিঁড়ে যাবে, তাই না? এটাই তো মনে হয়। তো এই যে ব্যাপারটা আমি দাঁড়াও কোনো ছবি দিলাম কিনা, এই যে আগের একটা ছবি দিয়েছিলাম, এই যে দেখো পেরিস্টিয়ামটা এইখান থেকে, দেখো এইখান থেকে পেরিস্টিয়ামটা কি মনে হয় যেন নাই এই জায়গাটায়। তো এই জায়গাটায় পেরিস্টিয়ামটা যেহেতু ভেঙে গেছে, তো এই অ্যাবসেসগুলোর কারণে, অ্যাবসেসের প্রেশারের কারণে পেরিস্টিয়ামটা ভাঙছে, তাই না? আমি একদম মানে সোজা বাংলায় বললাম। তো ওই যে ব্যাপারটা, ওই যে এইখানে একটা রাস্তা তৈরি হয়েছে অ্যাবসেসটা বের হওয়ার, এটাকে বলা হয় সাইনাস ট্র্যাক্ট। ঠিক আছে, কি বলা হয়? সাইনাস ট্র্যাক্ট। সাইনাস ট্র্যাক্ট। তাহলে এই সাইনাস ট্র্যাক্টটা কেন ফর্মেশন হলো? এই যে অ্যাবসেসটা এই যে পেরিস্টেম বরাবর রাপচার করছে, তাই না? তাহলে এই যে রাপচার অ্যাবসেসটা তৈরি হয়েছে এটাকে বলা হয় সাইনাস ট্র্যাক্ট। তাহলে আমরা যেখানে প্যাথোজেনেসিস লিখতেছিলাম ওই জায়গাটা আমরা এটাকে আবার অ্যাড করি। এই যে ইনভলুক্রাম নতুন বোন তৈরি হলো, এটা তো আমরা বুঝছি। ওইদিকে সিকোয়েস্ট্রাম ডেড বোন তৈরি হয়েছে মাঝখানে। এখন এই যে অ্যাবসেসটা কইছিল, এই যে ব্রডিস অ্যাবসেস, তাই না? এই অ্যাবসেসটা একটা পর্যায়ে যখন এইটা রাপচার হবে, ঠিক আছে, আমরা এখানে লিখি তো রাপচার অ্যাবসেস যখন তৈরি হবে ওইটাকে আমরা কি বলবো? সাইনাস ট্র্যাক্ট। সাইনাস ট্র্যাক্ট। তাহলে তিনটা জিনিস এই যে ক্রনিক ফেজে আমাদের মাথায় রাখতে হবে। প্রথমে সিকোস্ট্রাম হয়, কিছু হাড় ভাঙে, তারপর ইনভলুক্রাম হয়, আশেপাশে পেরিস্টামের নিচে নতুন হাড় জমা হয়, আর সেই পেরিস্টাম যদি রাপচার করে সেই অ্যাবসেসগুলো পরবর্তীতে কী তৈরি করবে? বাইরে বের হবে, বডি থেকে বাইরে বের হবে, ওইটাকে বলা হয় সাইনাস ট্র্যাক্ট, বা পুজটা বাইরে বের হবে। তো এই পুজের সাথে সাথে মাঝে মধ্যে কিন্তু এই যে সিকোয়েস্ট্রামও বাইরে বের হইতে পারে, গুঁড়া গুঁড়া হাড়ও বের হইতে পারে। রোগী কিন্তু এইভাবে বলতে পারে যে আমার এই পার একটা জায়গায় ক্ষত হয়েছে, সেই জায়গা থেকে পুজ বের হইতেছে, পুজের সাথে সাথে গুঁড়ো গুঁড়ো হাড় বের হয়। তো এই জিনিসগুলোই তোমাকে কি ইন্ডিকেট করবে? ইন্ডিকেট করবে এই রোগীর কি অস্টিওমাইলাইটিস। কোন ফেজের অস্টিওমাইলাইটিস? ক্রনিক ফেজের অস্টিওমাইলাইটিস। আচ্ছা, এই যে যা যা বললাম এখানে আমি দুই একটা ছবি আরও অ্যাড করছি, তোমরা এখান থেকে দেখতে পারো। এই যে দেখো সেম জিনিসটা আমরা বারবার রিপিট করতেছি যে ক্রনিক ফেজের ঘটনাগুলো কী হয়। দেখো যে এই যে মাঝখানে ডেড বোনগুলো জমা হয় যাকে বলা হয় সিকোয়েস্ট্রাম, আর সেই আশেপাশে তো অ্যাবসেস থাকবে। আর এই যে দেখা যায় এই যে ইনভলুক্রাম, নতুন বোন, পেরিস্টামের নিচে নতুন বোন তৈরি হয়, এটাকে কী বলা হয়? ইনভলুক্রাম তৈরি হয়। আর এখানে যদি একটা চ্যানেল পায় পেরিস্ট্রিয়ামের কোনো জায়গা থেকে এই অ্যাবসেসগুলো বের হয়, সেটাকে বলা হয় সাইনাস ট্র্যাক্ট। ঠিক আছে, সাইনাস ট্র্যাক্ট। এই সাইনাস ট্র্যাক্টের কিন্তু আরও একটা নাম আছে, এটাকে বলা হয় ক্লোয়েকা। এই যে সাইনাস ট্র্যাক্ট তৈরি হয় বা এই যে চ্যানেলটা তৈরি হয় এটাকে আর একটা নাম দিয়ে বলা হয়, ক্লোয়েকা বলা হয়। ক্লোয়েকা, CLOACA, ক্লোয়েকা। এটা মনে রাখবা, একই কিছুই না আর কি। ওই যে ওপেনিং বা চ্যানেল, যে চ্যানেলটা মেইনলি পেরিস্টেমের সাথে কানেকশন তৈরি করে, তাই না? এই যে আমি যদি ছবিতে তাকাও, এইখানে এই বোনসের এই যে কর্টেক্স অংশটা, তাই না, এটা, আর এইখানে পেরিস্টিয়াম। তো পেরিস্টিয়াম আর কর্টেক্সের মধ্যে যে কানেকশন তৈরি করে বা চ্যানেল তৈরি করে, সেই চ্যানেলটাকে বলা হয় ক্লোয়েকা। ওকে, এই যে আরও একটা ছবি দেওয়া আছে, এই যে অ্যাকুইট ফেজে জাস্ট একটা ইনফ্লামেশন হয়। ক্রনিক ফেজ এই যে ব্রডিস অ্যাবসেস বা সাবপেরিস্টাল অ্যাবসেস তৈরি হয়। আর সরি সাব অ্যাকুইট ফেজ। আর এই যে ক্রনিক ফেজে কী তৈরি হয়? এই যে সিকোয়েস্ট্রাম, ইনভলুক্রাম, আর ওই যে সাইনাস বা যেটাকে আমরা বলছি ক্লোয়েকা। ঠিক আছে, ক্লোয়েকা পাওয়া যায়। তাহলে আমরা মোটামুটি এই যে প্যাথোজেনেসিসটা বুঝলাম। এবার আসো তাহলে ক্লিনিক্যাল ফিচার্স। তাহলে একটা রোগী কী কী সাইন সিমটম বা ক্লিনিক্যাল ফিচার নিয়ে প্রেজেন্ট করবে। তো প্রথমত যেহেতু এটা একটা ইনফ্লামেশন, তাহলে এখানে মানে মোটামুটি ধরা যায় যে রোগীর জ্বর থাকবে, বাট এই জ্বরটা অনেক বেশি থাকে, এটাকে বলা হয় ভেরি হাই ফিভার। রোগী কী থাকবে? আচ্ছা যাই, এটা ভেরি হাই ফিভার। ওকে, আর কি নিয়ে প্রেজেন্ট করতে পারে? যে জায়গাটায় অস্টিওমাইলাইটিস হবে জায়গাটা কি পেইন থাকবে, তাই না? ইভেন এই পেনটা অনেক বেশি থাকে, ওই যে লোকাল এরিয়াতে পেইন থাকবে। কেমন পেইন? সিভিয়ার পেইন থাকবে।
লোকাল সিভিয়ার পেন। বাচ্চাদের ক্ষেত্রে দু একটা ফিচার পাওয়া যায়, যেমন বাচ্চারা আসলে দেখা যায় বাচ্চাদের তো অনেক হাজারো কারণে জ্বর হইতে পারে, তো বাচ্চাদের জ্বর হলে যে অস্টিওমাইলাইটিস এমন তো না, তাই না? তো বাচ্চাদের আমরা কীভাবে বুঝবো অস্টিওমাইলাইটিস হয়েছে? তো যে পার্টটা যদি হাত বা পায়ের যে কোনো জায়গায় যদি অস্টিওমাইলাইটিস হয়, ওই এরিয়াটা বাচ্চারা সহজে নাড়াবে না, তাই না? ওই পার্টটা ইমোবিলাইজ থাকবে, ইমোবিলাইজ পার্ট থাকবে, ঠিক আছে? কাদের ক্ষেত্রে? বাচ্চাদের ক্ষেত্রে, নিওনেটসদের। তো এটা মনে রাখবে, এটা ভাইবাতে কোশ্চেন করতে পারে যে নিওনেটসদের জন্য তুমি কীভাবে বুঝবা যে ওই যে অংশটা, ওই অংশটা ইমোবিলাইজ থাকবে। আর আরেকটা মানে পয়েন্ট থেকে বোঝা যায় যে যদি পায়ে হয় তো সাধারণত পা নাড়াচাড়া করতে চাবে না, হাঁটতেও চাবে না। আর যদি হাতে হয়, তাই না, হাত থেকে কিছু ধরতেও চাবে না, তাই না? তো এই যে ব্যাপারটা, যে যদি বাচ্চা ব্যথার কথা বলতেও পারে বা নাড়াইতেও পারে, নাড়াইতে পারলেও তারা ওই যে প্রেশার দিতে চাবে না বা কোনো ওয়েট টেক করতে চাবে না, ঠিক আছে? আমরা এটা বলতে পারি যে রিফিউজ টু টেক ওয়েট, ঠিক আছে? আর আলটিমেটলি ওই যে ক্রনিক ফেজে যদি হয়, যে দীর্ঘদিন ধরে থাকে, তখন আমরা বললাম যে ওই যে একটা ট্র্যাক তৈরি হবে বা সাইনাস তৈরি হবে, ইভেন এই সাইনাস থেকে পাস বের হবে, পাসের সাথে সাথে গুঁড়ো গুঁড়ো হাড়ও বের হতে পারে। তো এটা খুবই খারাপ একটা অবস্থা। তো এইটাও প্রেজেন্ট করতে পারে রোগী, প্রেজেন্স অফ ডিসচার্জিং সাইনাস, ডিসচার্জিং সাইনাস, ঠিক আছে? তাহলে এই যে ফিচার, এই ফিচারগুলো নিয়ে পেশেন্ট সাধারণত প্রেজেন্ট করে। আচ্ছা, এবার দেখো আমরা এক্স রেতে কী কী পাবো, ঠিক আছে? তো এখানে আমি 2-3টা এক্স রের ছবি দিছি তোমাদের। তো এখানে আগে এই যে এক্স রেটা দেখো, ঠিক আছে? তো আমাদের কী কী ফাইন্ডিংস এক্স রেতে আমরা পাইতে পারি। তো প্রথমে এই যে এই সাইডটার দিকে তাকাও, আমি এটার কালার চেঞ্জ করে দিতেছি। এই অংশটা যদি এটা অত ভালোভাবে বোঝা যায় না, বাট নর্মাল বোনসের যে কালার, তার জন্য এই যে জায়গাটা, এই জায়গাটা একটু হোয়াইট বেশি, তাই না? ঠিক আছে? তো এই যে ব্যাপারটা, এটা কেন হয়? তো আমি তোমাদের যেটা বলছিলাম যে যখন অস্টিওমাইলাইটিস হবে, তো অস্টিওমাইলাইটিস হলে ডেড বোন তৈরি হয়, ডেড বোন তৈরি হয়। এখন এই যে ডেড বোন, এই ডেড বোনগুলোয় একটা ক্যালসিফিকেশন হয়, ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন বলা হয়। জেনারেল প্যাথোলজিতে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনটা তোমাদের পড়ার কথা। তো এই যে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন হয়, ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন হলে তো হাইপার ক্যালসিমিয়া ডেভেলপ করে, হাইপার ক্যালসিফিকেশন ডেভেলপ করে, যার কারণে নর্মাল যে হাড়ের কালার তার তুলনায় বেশি গাঢ় হয়, ঠিক আছে? তো এই যে বেশি যদি অতিরিক্ত মানে সাদা কালার হবে তখন এক্স রেতে, তো ওইটাকে আমরা বলি রেডিও অপাক, ঠিক আছে? রেডিও অপাক। তো যারা ডেড বোন যেখানে যেখানে পাবো সেখানে আমরা রেডিও অপাক পাবো। তো ওই যে ওই জায়গাটা ডেড বোন পাওয়া যায়, তো ডেড বোনকেই আমরা এখানে কি বলতাম? আমরা বলতাম সিকোয়েস্ট্রাম, সিকোয়েস্ট্রাম। আচ্ছা, এবার আসো পাশের ছবিটার দিকে খেয়াল করো, এই ছবিটার দিকে তাকাও। এই যে এই অংশটায়, এই যে দেখো পেরিস্টিয়ামটা, এই যে হালকা হালকা এই যে পেরিস্টিয়ামটা এই যে গেল, এই আর এইটা মোটামুটি এই যে বোনের যে লাইন, তো বোনের লাইন আর পেরিস্টিয়ামের আচ্ছা সরি, বোনের লাইন আর এই যে পেরিস্টিয়াম, এর মাঝখানের জায়গাটা দেখো একটু হালকা কিন্তু কালো কালারের, হালকা কালো কালারের, ঠিক আছে? এইটা হলো ইনভলুক্রাম বা এই যে নতুন বোন, তাই না? তো ব্যাপারটা কী হয় আসলে, এই যে নিউ বোন যে তৈরি হয়েছে, তো নিউ বোনগুলা কিন্তু অতটা ডেন্স থাকে না। তো যদি ডেন্স না থাকে তাহলে এক্স রেতে তার অ্যাপিয়ারেন্স কী হবে? একটু হালকা কালারের হবে, বা ওইটাকে আমরা বলি রেডিও লুসেন্ট। কী বলি? আমরা বলি রেডিও লুসেন্ট, ঠিক আছে? তো রেডিও অপাক মানে আমরা বেশি সাদা দেখতে পারবো, কাকে দেখতে পারবো? সিকোয়েস্ট্রামকে। রেডিও লুসেন্ট মানে আমরা হালকা সাদা বা অনেকটা কালো মতো দেখতে পারবো, কাকে দেখতে পারবো? ইনভলুক্রামকে, ঠিক আছে? তাহলে এই যে অংশটা আমরা এইখানে যেটা পাইলাম সেটা হলো ইনভলুক্রাম, ইনভলুক্রাম। তাহলে আমরা একটা দেখলাম সিকোয়েস্ট্রাম, একটা ইনভলুক্রাম। আচ্ছা, এই পাশেরটা দেখো, এইটা অনেকটা বোঝা যায়। তো এই যে এইখানে দেখো আশেপাশের এরিয়াটা মোটামুটি কালো এরিয়া, তার মধ্যে এই যে জায়গাটা কিন্তু একটু বেশি হোয়াইটিশ, তাই না? এইটি কি? সিকোয়েস্ট্রাম, রেডিও প্যাক থাকে। আর এই যে এখানে দেখো, এটা কিন্তু খুব একটু টাফ বোঝাটা। এই যে পেরিস্টিয়ামটা লিফট করছে, তার নিচের যে এরিয়াটা, এই যে এইটুকু যে এরিয়াটা আমি দাগ দিয়ে দিতেছি, এইটুকু এরিয়া কিন্তু হালকা কালো কালারের, ওইটা কী বলা হয়? ইনভলুক্রাম। আর এইখানে ওই যে আমরা একটা কথা বলছিলাম ক্লয়কা, তাই না? ওই যে সাইনাস ট্র্যাক, দেখো একটা ছিদ্র হয়েছে, সরি, এই যে একটা ওপেনিং পাওয়া গেছে, এই ওপেনিং থেকেই কিন্তু এই যে পাসটা বের হবে বা সিকোয়েস্ট্রামটা বের হবে। তো ওইটাকে বলা হয় ক্লয়কা। যে কালারটা দিই সেই কালারটার কারণে ক্লয়কা দেখা যায় না,
যদিও আমরা ক্লোয়াকাটা আগেই বলছি তোমাদের। তো যাই হোক, এই যে এক্সরেতে তোমরা এই জিনিসগুলো পাবা। আরেকটা ব্যাপার আছে যে ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিংস, এই ফাইন্ডিংসগুলো আসলে কি এটা আমরা এখান থেকে দেখব। তো এইটা কিন্তু একটা টিপিক্যাল ফাইন্ডিং। তো এই রকম যদি এক্সরে দেওয়া হয়, তো এই যে এটাকে ঠিক এইভাবে লিখবা, এই যে অংশটাকে একদম অনেকটা মুখস্থর মতো। আমি যদিও ব্যাখ্যা দেবো তোমাদের, যে এটা হলো যে লাইটিক ফোকাস অফ বোন ডিস্ট্রাকশন, ঠিক আছে, বোন ডিস্ট্রাকশন সারাউন্ডেড বাই এ জোন অফ স্ক্লেরোসিস, ঠিক আছে। দুইটা পার্ট বললাম এখানে আমরা। একটা তো এই যে বোন ডিস্ট্রাকশন হয়েছে যে জায়গাটা, ওইটা একটা যে লাইসিস যে হয়েছে সেটা একটা ফোকাসের মতো একটা এরিয়া পাবো, তার আশেপাশে কী পাবো, একটা স্ক্লেরোটিক জোন পাবো। দেখো ব্যাপারটা, এই যে সেন্টারের যে এরিয়াটা, এই জায়গাটায় পেরিস্টাম লিফট করে নিচে কিছু বোন তৈরি হয়। এই অংশটাই কি একটু হালকা কালো কালারের, মানে কি ইনভলুক্রাম। আমরা যে একটু আগে যেটা বললাম সেই অনুযায়ী এই যে মাঝখানে যে অংশটা, এইটা কী হবে, এইটা হবে ইনভলুক্রাম। ওকে। আর আশেপাশের এরিয়াটায়, এই যে আশেপাশের এরিয়াটায় যে আমাদের বোন ডিস্ট্রাকশন এরিয়াটা একটু বেশি, আশেপাশের যে পাশের এরিয়াটা বা হার্টটা একটু বেশি হার্ডেনিং হয়। এই যে হার্ডেনিংটাকেই বলা হয় কি স্ক্লেরোসিস। তাহলে এই যে একটা জোন অফ স্ক্লেরোসিস পাবো আমরা। তো মাঝখানে লাইটিক ফোকাস পাবো, বোন ডিস্ট্রাকশনটা রিপ্রেজেন্ট করে, যেখানে ওই আর সারাউন্ডেড বাই জোন অফ স্ক্লেরোসিস পাবো। ঠিক আছে। আচ্ছা সরি, আমি একটা ভুল বলছি, সরি, এটা বাই মিস্টেক। মানে এখানে কি হয়েছে দেখো, আমি বলছি যে বোন ডিস্ট্রাকশন, যেহেতু এখানে বোন ডিস্ট্রাকশন হয় তাহলে এখানে ইনভলুক্রাম তো হবে না, তাই না? এই ভিতরে বোনগুলো ডিস্ট্রাকশন হয়, তো এখানে ইনভলুক্রাম হবে না। এখানে পাবা কি, এখানে পাবা সিকোয়েস্ট্রাম, তাই না? সিকোয়েস্ট্রাম পাবা। এখন একটু আগে যেটা বললাম যে আচ্ছা সিকোয়েস্ট্রাম যদি হয় তাহলে তো বেশি হোয়াইটিশ হওয়ার কথা। তো এখন হোয়াইটিশ কেন না, আসলে এই যে অংশটা, এই অংশটা হলো যে পাস ফিল সিকোয়েস্ট্রাম, পাস দ্বারা ফিল থাকে, প্রচুর পরিমাণে পাস থাকে, অ্যাবসেস থাকে, তাই না? সাধারণত এটা আমরা এই যে এক্সরেটা, এই এক্সরের এটা রিপ্রেজেন্ট করে ব্রডিস অ্যাবসেস, ঠিক আছে। তো ব্রডিস অ্যাবসেসে কী হয় আসলে, এই যে প্রচুর পরিমাণে পাসটা জমা হয়, ঠিক আছে। তাহলে এই পাস ফিল সিকোয়েস্ট্রাম বা মাঝখানে এখানে ডেড বোন বা বল পাবো, যার কারণে এটা কিন্তু আমরা অত বেশি এক্সরেতে সাদা পাই না, একটু কালো কালারের পাই, ঠিক আছে। তো এটাকে বলা লাইটিক ফোকাস অফ বোন ডিস্ট্রাকশন। বোন ডিস্ট্রাকশন এই যে এরিয়াটা, তো আমাদের বডি এই যে স্ক্লেরোসিস মানে কি, সোজা বাংলায় হার্ডেনিং। এই যে বোনটা হার্ডেনিং হইলো, এটাকে বলা হয় স্ক্লেরোসিস। তো কেন এই ব্যাপারটা হয়, কেন এই যে আশেপাশের এরিয়াটা আমরা বেশি সাদা দেখতে পাই? আসলে আমাদের বডি কী চায়, আমাদের বডি চায় যে ইনফেকশনটাকে লোকালাইজড করতে, একটা জায়গায় আবদ্ধ করে রাখতে। তো এর জন্য আশেপাশের যে বোনটা আছে ওই বোনটা বেশি পরিমাণে ক্যালসিফিকেশন হয়, তো যার কারণে ওইটা বেশি হোয়াইটিশ হয় বা বেশি সাদা কালারের পাবো। তাহলে আলটিমেটলি এটা রিপ্রেজেন্ট করে ব্রডিস অ্যাবসেস, তো যেটা কি অস্টিওমাইলাইটিসের একটা টিপিক্যাল ফিচার। তো আমি যেখানে যে ভুলটা বলছি, যদিও এটা আসলে তোমরা এখান থেকে তোমরা বুঝতে পারবা যে আসলে এক্সরে ফাইন্ডিংস কোনটা কি, কোন জায়গায় তুমি ইনভলুক্রাম বলবা, কোন কোন কন্ডিশনে তুমি সিকোস্ট্রাম বলবা, ঠিক আছে। তো এই পয়েন্টটা বলতে হবে যে ক্যারেক্টারিস্টিক ফিচার, যদি তোমার এক্সরে ফিচার জিজ্ঞেস করে তখন মানে ফাইন্ডিংসের মধ্যে এই পয়েন্টগুলো বলতে হবে, বা যদি সারমোনাম জিজ্ঞেস করে এইটুকু বলতে পারলেই এনাফ। আচ্ছা, এরপর আসো কমপ্লিকেশন। তো তোমাদের আমি কমপ্লিকেশন বলবো, তো এই মানে রবিন্সের যে কমপ্লিকেশনগুলো দেওয়া আছে সেই কমপ্লিকেশন থেকে কমপ্লিকেশনগুলো বলবো। তো এই জন্য আমি একটা ছবি দিছি, উল্লুকের ছবি বা আমরা অ্যাপস বলি। তো এই যে অ্যাপসটা আসলে মানে অস্টিওমাইলাইটিসের কমপ্লিকেশন না, যে তোমার অস্টিওমাইলাইটিস হবে তুমি এরকম উল্লুকের মতো হবা, আসলে এটা মনে রাখার জন্য দিছি। তো এটা কি আসলে, আমরা এটা যে কমপ্লিকেশন অস্টিওমাইলাইটিসে মনে রাখবো অ্যাপস থেকে, ঠিক আছে। তো এই যে প্রথম আচ্ছা এটা উপরে লিখি, এই যে প্রথম এতে শুরুতেই একটা আমরা কমপ্লিকেশন পাই, অ্যাকিউট ফ্লেয়ার আপ, ঠিক আছে। এই অ্যাকিউট ফ্লেয়ার আপ এই ব্যাপারটা কি, আসলে যদি অস্টিওমাইলাইটিস হয় তো হঠাৎ দেখা যায় অস্টিওমাইলাইটিস কন্ডিশনে খুব বাজে অবস্থা হয়, ব্যথা, প্রচুর তীব্র ব্যথা করে, আবার একটু পর ধরো একটু কমে, নর্মাল হয়। এরপর এরকম মানে এই যে হঠাৎ যে ব্যথাটা হয় বা এই যে কন্ডিশনটা যে ওর্স হয়, তো এইটাকে বলা হয় অ্যাকিউট ফ্লেয়ার আপ। এরপর এই যে পিতে কী হয়, ফ্র্যাকচার হয়।
তো পিতে কীভাবে ফ্র্যাকচার হয়, আসলে নর্মাল ফ্র্যাকচার থেকে কিন্তু অস্টিওমাইলাইটিস হইতে পারে, এটা আমরা আগেও বলছি যে একটা ফ্র্যাকচার হলো সেইখানে ইনফেকশন থেকে অস্টিওমাইলাইটিস হইতে পারে, বাট অস্টিওমাইলাইটিসের কারণে হাড়গুলো আস্তে আস্তে ভাঙে, ক্ষয় হয়, তো সেই ক্ষয় থেকেও কিন্তু আবার ফ্র্যাকচার হইতে পারে। তো ওই ফ্র্যাকচারটাকে বলে আমরা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। তো আমরা এটাকে শুধু ফ্র্যাকচার বলবো না, আমরা বলবো প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। তার একটা বললাম অ্যাকিউট ফ্লেয়ার আপ, একটা বললাম প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। আর এই যে ই থেকে একটা সুন্দর ঘটনা হয়, এটা হলো যে মনে রাখবা এন্ডোকার্ডাইটিস, এখান থেকে এন্ডোকার্ডাইটিস ডেভেলপ করতে পারে। আর সবার শেষে এস থেকে সেপসিস হইতে পারে, ব্লাডে যদি এটা যায় তখন এখান থেকে সেপসিস হইতে পারে। তাহলে এই 4টা জিনিস মনে রাখবা। আরও একটা জিনিস এই সাথে বলা যায়, এই যে এ থেকেই আমরা বলতে পারি, বাট অত বেশি ইম্পর্টেন্ট না, যে এখান থেকে অ্যামাইলয়েডোসিস হয় বা সেকেন্ডারি অ্যামাইলয়েডোসিস হইতে পারে। তো এই যে অ্যামাইলয়েডোসিস মানেটা কি? অ্যামাইলয়েডোসিস মানে এখানে অ্যামাইলয়েড প্রোটিনটা ডিপোজিশন হয়। আসলে ব্যাপারটা কী হয়, ইনফ্লামেশন থেকে যে আমাদের অ্যাকিউট ফেজ যে প্রোটিনগুলো থাকে, সেই প্রোটিনগুলো ইনফ্লামেশনের প্রচুর পরিমাণে ইনক্রিজ করে। তো ওই অ্যাকিউট ফেজ প্রোটিনগুলো পরবর্তীতে ডিপোজিশন হয়, হার্টে ডিপোজিশন হইতে পারে, তারপর লাংস, লিভার, এইসব জায়গায় ডিপোজিশন হয়। তো ওই যে ডিপোজিশন হয় ওইটাকে বলা অ্যামাইলয়েড প্রোটিন। অ্যামাইলয়েড প্রোটিনগুলো আসলে মিসফোল্ডেড প্রোটিন থাকে, তো ওই ডিপোজিশন থেকে অ্যামাইলয়েডোসিস হয়। এখন সেপসিস তো বুঝতে পারতেছি, ব্যাকটেরিয়া ইনফেকশনটা ছড়াই যায়, কিন্তু এই যে এন্ডোকার্ডিটিস কেন হয়? তো এন্ডোকার্ডিটিস কিন্তু সেপসিস থেকেই হয়। এই যে সেপসিসটা, এটা কিন্তু হার্ট ভালভে যখন জমা হয়, তাই না, হার্ট ভালভে গিয়ে জমে, ওইখানে জমতে ওইখানে কার্ডাইটিস ডেভেলপ করে। তো এই হলো কমপ্লিকেশন। তো এই কমপ্লিকেশনগুলো তুমি মনে রাখবা এই যে অ্যাপস থেকে, উল্লেখের ছবিটা থেকে, রবিনসে 3-4টা কথাই বলা আছে। তো কী কী বলবা? অ্যাকিউট ফ্লায়ার আপ, এটা একটা বলবা। তারপর পিতে বলবো প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, খুব গুরুত্বপূর্ণ। ইতে এন্ডোকার্ডাইটিস, আর এসে সেপসিস, আর ওই যে সাথে সেকেন্ডারি অ্যামাইলয়েডোসিস বলতে পারো এ দিয়ে। ওকে, আচ্ছা, এবার আমরা স্পেশাল একটা অস্টিওমাইলাইটিস, যেটা শুরুতে বলছিলাম সেটা একটু বলবো, সেটা হলো টিউবারকুলার অস্টিওমাইলাইটিস। তো টিউবারকুলার অস্টিওমাইলাইটিস এটা যদি স্পাইনে হয় তাহলে এটাকে বলা হয় পটস ডিজিজ। এটা খুব মানে এটা কমন নাম, ভাইভাতে জিজ্ঞেস করতে পারে যে টিবি তো বডি সব জায়গায় হতে পারে, টিবি হয় না এমন কোনো জায়গা নেই। যদি স্পাইনে হয় তাকে কী বলা হয়? স্পাইনে হলে এটাকে বলা হয় পটস ডিজিজ। তো এই যে স্পাইনে যে টিবিটা হইতেছে, এটা মেইনলি ভার্টিব্রা অ্যাফেক্ট করবে। কোন কোন ভার্টিব্রা অ্যাফেক্ট করবে? তো থোরাসিক, মাঝখানে দুইটা আসলে, থোরাসিক আর লাম্বার, থোরাসিক আর লাম্বার ভার্টিব্রায় অ্যাফেক্ট করে স্পাইনটা। তো নিচে একটা ছবি দেওয়া আছে, তোমরা জাস্ট এমনি ছবিটা দেখো, এগুলো অত বেশি ডিটেলস লাগবে না। এই যে এখানে অস্টিওমাইলাইটিস হয়েছে, হাড়গুলো আস্তে আস্তে ক্ষয় হয়েছে, যার কারণে এই যে ভার্টিব্রাটা একদম সোজা থাকতে পারে না, তাই না, বাঁকাই গেছে। তো এই যে বাঁকানোটা, এটি আমরা কমপ্লিকেশনে পাই। এই বাঁকানোটা 2 রকম হইতে পারে, তাই না, যে রাইট লেফট যদি বাঁকানো থাকে এরকম, তখন এটাকে বলা হয় স্কলিওসিস। আর যদি এরকম ফরওয়ার্ডে বেন্ডিং থাকে উপরের দিকে, ওইটাকে আমরা কী বলি? কাইফোসিস। এই জিনিসগুলো আমরা অ্যানাটমিতে শিখছি, স্কলিওসিস, কাইফোসিস, তাই না, তারপর লর্ডোসিস, এগুলো শিখছিলাম। তো এটাই আসলে পটস ডিজিজ বা টিউবারকুলার অস্টিওমাইলাইটিসের কমপ্লিকেশন। তাছাড়া নিউরোলজিক্যাল ডেফিসিট হইতে পারে। এই জাস্ট 2-1টা কথা বা 2-1টা পয়েন্ট তোমরা যেন এই যে টিউবারকুলার অস্টিওমাইলাইটিস থেকে বলতে পারো, তাই না, এর চেয়ে বেশি কিন্তু কিছু লাগে না আমাদের। তো এই মোটামুটি অস্টিওমাইলাইটিস আমরা দেখা যায় প্যাথোলজিতে যতটুকু তোমাদের দরকার ততটুকু বলছি, মানে বলার চেষ্টা করছি। আশা করি তোমরা বুঝতে পারছো।